1984 খ্রিস্টাব্দের 31 মে সন্ধ্যা মেজর জেনারেল কুলদীপ বুলবুল বারাট পত্নী নিয়ে মিরাট থেকে দিল্লি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। পরদিন তার ছুটি কাটাতে ম্যানিলা যাবার কথা। তার জন্য প্লেনের টিকিটও বুক হয়ে গিয়েছিল। তাই ম্যানিলাগামী বিমান ধরতেই তার দিল্লি যাবার গোছগাছ চলছিল। হঠাৎ এক জরুরি টেলিফোন কল বেজে উঠল, একেবারে পিএম অফিস থেকে। টেলিফোনে তাকে জানানো হলো যে তিনি যেন পরদিন সকাল 10টার মধ্যে চণ্ডীগড়ে সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্সে এক জরুরি মিটিংয়ে উপস্থিত হন। সেই মোতাবেক তিনি প্লেনে চণ্ডীগড়ের সেনা হেডকোয়ার্টার্সে পৌঁছান। এখানে পৌঁছে তিনি জানতে পারেন যে তাকে অপারেশন ব্লু স্টার কমান্ড করতে অতি সত্বর অমৃতসর যেতে হবে। তাই ছুটি ক্যান্সেল করে তিনি দ্রুত বিমানে অমৃতসর পৌঁছান। 1 জুন 1984 স্বর্ণ মন্দিরের ওপর ওপেন ফায়ার শুরু হয়। ভিতরে তখন ঘাঁটি গেড়েছিল জার্নাল সিং ভিন্দ্রাবালে ও তার সঙ্গীরা। তাদের কাছেও ছিল অ্যান্টি ট্যাঙ্ক মেশিনগান সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। তারাও পাল্টা আক্রমণ করে। শেষ পর্যন্ত 3 দিক থেকে স্বর্ণ মন্দিরকে আক্রমণ করে ভারতীয় সেনা। নিহত হয় ভিন্দ্রাবালে সহ কয়েক শত খালিস্তানি জঙ্গি। ভেঙে পড়ে মন্দিরের একাধিক গুরুত্বপূর্ণ অংশ। আগুন লেগে যায় মন্দিরের লাইব্রেরিতে। পুড়ে ছাই হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ শিখ গ্রন্থ। ক্ষতিগ্রস্ত হয় শিখদের ঐতিহ্যবাহী আকাল তখ্ত। স্বর্ণ মন্দিরের এই অবস্থা দেখে ক্ষেপে যায় শিখ ধর্মাবলম্বীরা। অনেকে তো গ্রন্থ সাহেব মাথায় নিয়ে প্রতিজ্ঞা পর্যন্ত করেন যে এর প্রতিশোধ তারা নেবেনি, যার জেরে প্রাণ দিতে হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। এখন প্রশ্ন হলো, কেন সেনাবাহিনী শিখদের সবচেয়ে পবিত্র এই স্বর্ণ মন্দিরে অভিযান করে? কেন একে অপারেশন ব্লু স্টার নাম দেওয়া হয়? কে এই ভিন্দ্রাবালে? কিভাবে তার উত্থান ঘটল? কেন সে স্বর্ণ মন্দিরে অস্ত্রশস্ত্র মজুত করেছিল? কেনই বা এই জন্য ইন্দিরা গান্ধীকে প্রাণ দিতে হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আলোচনা করব খালিস্তান আন্দোলনের ইতিহাস। তবে হ্যাঁ, এই ভিডিওতে কোনো রাজনৈতিক আলোচনা আমার উদ্দেশ্য নয়। কিন্তু খালিস্তান আন্দোলন যেহেতু একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক বিষয়, তাই রাজনীতিকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে এ আলোচনা সম্ভব নয়। তবে ইতিহাসের ছাত্র হিসাবে আমি কোনো ধর্ম বা জাতি বা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বে না গিয়ে নিরপেক্ষভাবে বিষয়টি আলোচনার চেষ্টা করব। তাই ভিডিওটি দীর্ঘায়িত হলেও আশা করি আপনাদের ভালো লাগবে। অতএব সমগ্র ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন। আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। শুনতে থাকুন আজকের উপস্থাপন। খ্রিস্টীয় 15 শতকের মাঝামাঝি গুরু নানকের হাত ধরে শিখ ধর্মের সূচনা। তারপর দীর্ঘ 300 বছর শিখরা উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাবের এই বিস্তীর্ণ অংশে বসবাস করত। কিন্তু তাদের তখন নিজস্ব কোনো দেশ ছিল না। মোগল আমলেও ধর্মীয় কারণে তাদের অনেক গঞ্জনা সহ্য করতে হতো। সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুনকে হত্যা করেন এবং ঔরঙ্গজেব নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তখন শিখরা নিজেদের নিজস্ব দেশের স্বপ্ন দেখতে থাকেন। দশম গুরু গোবিন্দ সিং প্রথম এই স্বপ্ন দেখেন এবং শিখদের এই স্বপ্ন পূরণে খালসা বাহিনী গড়ে তোলেন। শেষ পর্যন্ত রঞ্জিত সিং তাদের সেই আশা পূরণ করেন এবং একটি ঐক্যবদ্ধ শিখ রাষ্ট্র গঠন করেন। কিন্তু রঞ্জিত সিং এর মৃত্যুর পর ব্রিটিশরা শিখ রাজ্য দখল করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। কিন্তু শিখদের আশা ছিল ইংরেজরা ভারত ছেড়ে চলে গেলে তারা তাদের রাজ্য ফিরে পাবে। কিন্তু বাস্তবে তা হলো না। শিখদের অসন্তোষ থেকেই গেল। তাছাড়া প্রথম দিকে শিখদের বাগে আনতে ইংরেজরা গুরুদুয়ারাগুলির দুর্নীতিগ্রস্ত মহন্তদের কাজে লাগাতে থাকে। প্রগতিশীল শিখরা এটা বুঝতে পারে যে ঐক্যবদ্ধ শিখ শক্তিকে ভাঙতেই দুর্নীতিগ্রস্ত মহন্তদের ইংরেজরা কাজে লাগাচ্ছে। তারা এটাও বুঝতে পারে যে ওই সমস্ত মহন্তদের আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা দানের মাধ্যমে শিখ ধর্মকে ব্যবহার করেই ইংরেজরা শিখদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তখন তারা 1920 খ্রিস্টাব্দ নাগাদ গুরুদুয়ারা রিফর্ম মুভমেন্ট শুরু করে। এই উদ্দেশ্যে তারা গঠন করে এসজিপিসি অর্থাৎ শিরোমণি গুরুদুয়ারা প্রাবন্ধিক কমিটি। এই এসজিপিসির একটি রাজনৈতিক শাখা ছিল আকালি দল। প্রথম দিকে তারা কংগ্রেসের সাথে স্বাধীনতার আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু সমস্যাটা তৈরি হলো তখন, যখন 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে মুসলিম লীগ মুসলিমদের জন্য পৃথক পাকিস্তান রাষ্ট্র দাবি করল।
তখন তারা চিন্তা করলো ঐক্যবদ্ধ ভারত স্বাধীন হলে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মের ভিত্তিতে যদি ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয় তাহলে মুসলিমদের জন্য মুসলিমরা পাবে পাকিস্তান, হিন্দুরা পাবে হিন্দুস্তান, তবে শিখরা তাদের জন্য কি পাবে? তখন শিখ নেতা তারা সিং শিখদের জন্য পৃথক শিখস্তানের দাবি শুরু করে, কিন্তু জনসংখ্যা নিরিখে নগণ্য হয় তাদের সেই সময়কার সেই দাবি তখন কোনো গুরুত্ব পায়নি। তারাও তখন অখণ্ড ভারতের পূর্ণ স্বাধীনতাকে সমর্থন জানিয়ে আন্দোলন শুরু করে। কিন্তু 1947 খ্রিস্টাব্দে যখন খণ্ডিত ভারত স্বাধীনতা লাভ করল, পাঞ্জাবকেও তখন দ্বিখণ্ডিত করা হলো, যার বেশিরভাগ অংশ পাকিস্তানে পড়ল। ফলে পাকিস্তানের অংশে পড়া পাঞ্জাবের অংশ থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে শিখরা ওই স্থান ত্যাগ করে পাঞ্জাবের ভারতীয় অংশে চলে এসে বসবাস করতে থাকলো। ফলে ভারতীয় পাঞ্জাবের শিখদের জনবিন্যাস পাল্টে যায়, তারা সংখ্যা গরিষ্ঠ হয়ে ওঠে। এছাড়া স্বাধীনতার পূর্বে বাস, ট্যাক্সি প্রভৃতি ট্রান্সপোর্টে শিখদের যে একাধিপত্য ছিল তাও স্বাধীনতার পর ন্যাশনালাইজড করে দেওয়া হলো। আবার আর্মিতেও শিখদের জন্য যে কোটা ছিল তাকেও সরিয়ে দেওয়া হলো। এই সমস্ত কারণেও শিখরা ক্ষুব্ধ হলো। আবার 1956 সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সময় শিখরা আশা করেছিল পাঞ্জাবকে হরিয়ানা থেকে পৃথক করে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া হবে, কিন্তু তাও করা হয়নি। তখন শিখরা তারা সিং এর নেতৃত্বে পৃথক পাঞ্জাব রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে। সরকার এই আন্দোলনরত 12,000 জনকে গ্রেপ্তার করে। এমনকি পাঞ্জাবি সুবা বা পাঞ্জাবি বলা রাজ্য এই জনপ্রিয় টার্মটির উপরেও ব্র্যান্ড লাগিয়ে দেয়। ধীরে ধীরে শিখ অসন্তোষ বাড়তেই থাকে। 1965 সালের 4 জুলাই আন্দোলনের নেতা ফতেহ সিং সহ কয়েকজনকে গ্রেপ্তার করতে প্রথম স্বর্ণ মন্দিরে পুলিশ ঢোকে। এর প্রতিবাদে তারা সিং আমরণ অনশন শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সরকারি অনুরোধে তিনি অনশন ভাঙেন। অতঃপর পাক ভারত যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে সম্পূর্ণরূপে ভারতকে সাপোর্ট দেওয়ার জন্য শিখরা আন্দোলন বন্ধ রাখে। সরকারও কৃতজ্ঞতা স্বরূপ যুদ্ধের পর পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাশ করে হরিয়ানা থেকে পাঞ্জাবকে পৃথক করে পাঞ্জাবকে একটি স্বাধীন রাজ্যের মর্যাদা দেয়। পাঞ্জাবি ভাষাভাষী অংশকে নিয়ে গঠিত হয় পাঞ্জাব এবং হিন্দি ভাষাভাষী অংশকে নিয়ে গঠিত হয় হরিয়ানা। কিন্তু এক্ষেত্রেও কিছু সমস্যা থেকে যায়। যেমন পাঞ্জাব ও হরিয়ানার জন্য একটি মাত্র রাজধানী ঠিক করা হয় চণ্ডীগড়, যা ছিল হিন্দি ভাষী প্রধান এলাকা, অর্থাৎ যেখানে ছিল হিন্দি বলা মানুষের সংখ্যা বেশি। এছাড়া পাঞ্জাবের নদীর জল হরিয়ানাকে ভাগ করে দেবার ব্যবস্থাও শিখদের মনোপুত হয়নি। যাই হোক, পৃথক রাজ্য হওয়ার পর প্রথম নির্বাচনে পাঞ্জাবে আকালি দলই জয়লাভ করে, কিন্তু মেয়াদ পূর্ণ করতে পারেনি। এভাবে বারবার সরকার ভাঙতে থাকে, কারণ জেতার পরই এমএলএরা কংগ্রেসে চলে যেতে থাকে। এজন্য আকালিরা কংগ্রেসকেই দায়ী করে। 1971 লোকসভা নির্বাচন এবং 72 পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আকালিরা চরমভাবে পরাজিত হয়। এই পরাজয়ের জন্য তারা কংগ্রেসকেই দায়ী করে। 71 লোকসভা নির্বাচনে আকালিরা পায় পাঞ্জাবের 13টির মধ্যে মাত্র 1টি আসন এবং 72 বিধানসভা ভোটে আকালিরা পায় 117টির মধ্যে মাত্র 24টি আসন। কংগ্রেসের জ্ঞানী জয়ল সিং মুখ্যমন্ত্রী হন। নির্বাচনে পরাজিত হয়ে শিখ নেতৃত্ব তখন এসজিপিসি থেকে কয়েকটি দাবি সমন্বিত একটি রেজুলেশন প্রকাশ করে, যা অনন্তপুর সাহিব রেজুলেশন নামে পরিচিত। শীর্ষ নেতা ফতেহ সিং এর সম্মতিতে কাপুর সিং এর লেখা এই দাবিগুলি হল: পাঞ্জাবি ভাষাযুক্ত অঞ্চলকে পাঞ্জাবেই রাখা, পাঞ্জাবের নদীর জল কেবলমাত্র পাঞ্জাবেই ব্যবহারের ব্যবস্থা, পাঞ্জাবে কেন্দ্রীয় আধিপত্য কমানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতে পৃথক খালিস্তান রাষ্ট্রের কথা ছিল না। কিন্তু এই রেজুলেশন নিয়ে পাঞ্জাবে জৌর রাজনীতি শুরু হয়। একজন নেতা নিজেদের মতো করে ইংরেজিতে লেখা এই রেজুলেশনের ব্যাখ্যা করতে থাকে। খালিস্তানিরা এর মধ্যে পৃথক রাষ্ট্রের দাবিও জুড়ে দেয়। এরপর থেকেই পাঞ্জাবের রাজনীতির গতি প্রবাহ পাল্টে যায়। প্রকৃতপক্ষে এই অনন্তপুর সাহিব রেজুলেশন আসার পর থেকেই পাঞ্জাবে কংগ্রেসের প্রভাব কমতে শুরু করে। এই সুযোগে আকালিরা পাঞ্জাবকে ধর্মের রাজনীতির আখড়া বানিয়ে ফেলে। শিখ ধর্মের মানুষেরা তাদের ধর্ম নিয়ে ভীষণ সেন্সিটিভ, আর আকালিরা তারই সুযোগ কাজে লাগিয়েছিল। ফলে কংগ্রেসের প্রভাব ক্রমশ কমতেই থাকে।
তখন ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধী পাঞ্জাবে যেন তেন প্রকারে কংগ্রেসের হারানো জমি ফিরে পেতে চাইছিলেন। সঞ্জয় গান্ধীর কথা এই কারণে বললাম যে তখন দল বা প্রশাসনের সঞ্জয় গান্ধীর প্রভাব ছিল অসামান্য, কোনো কোনো ক্ষেত্রে তা ইন্দিরা গান্ধীকেও ছাপিয়ে গিয়েছিল। সেই সঞ্জয় গান্ধীর সামনে তখন একটি নাম প্রস্তাব করা হয়, যিনি আকালিদেরকে টক্কর দিয়ে পাঞ্জাবে কংগ্রেসের হারানো জমি ফিরিয়ে দিতে পারতেন। তিনি হলেন জার্নেল সিং ভিন্দ্রাওয়ালে। প্রচন্ড ধার্মিক ভিন্দ্রাওয়ালে পাঞ্জাবে ভীষণ জনপ্রিয় ছিলেন। পাঞ্জাবের ইয়ং জেনারেশনকে তিনি নানাভাবে মোটিভেট করতেন শিখ ধর্ম প্রচারের কাজে। কংগ্রেস নিজেদের শক্তি বৃদ্ধির আশায় নানাভাবে এই ভিন্দ্রাওয়ালে সহ তার সঙ্গীদের সহযোগিতা করতে থাকে। কট্টর মনোভাবের ভিন্দ্রাওয়ালে কংগ্রেস ও কেন্দ্রীয় সরকারের সমর্থন ও সহযোগিতায় আরও কট্টর হয়ে পড়েন। গোড়া ধর্মীয় মনোভাবের ভিন্দ্রাওয়ালে মনে প্রাণে চাইতেন পাঞ্জাবকে পৃথক শিখস্থান রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে। তার উদ্দেশ্য সিদ্ধ করতে তিনি একের পর এক হিংসা চড়াতে শুরু করেন। শিখ ধর্মের মধ্যে দুটি সম্প্রদায় ছিল, যথা অমৃতধারী শিখ, যারা মনে করতেন গুরু গোবিন্দ সিং তাদের শেষ গুরু, তারপর গ্রন্থ সাহেব হলো তাদের গুরু। ভিন্দ্রাওয়ালে ছিলেন এই সম্প্রদায় ভক্ত। আর এক সম্প্রদায় ছিল নিরঙ্কারী শিখ, যারা গোবিন্দ সিং এর পরেও নিজেদের গুরু বেছে নিয়েছিলেন। এরা শিখদের পৃথক রাষ্ট্র হোক এই আন্দোলনে প্রথমে ছিলেন না। এরা অমৃতধারীদের অপেক্ষা উদার মনোভাবের ছিলেন। তাই ভিন্দ্রাওয়ালে এই নিরঙ্কারী শিখদের পছন্দ করতেন না। তিনি নিরঙ্কারী শিখদের পাঞ্জাব থেকে তাড়াতে চেয়েছিলেন। 1978-এর 13ই এপ্রিল নিরঙ্কারী শিখদের এক অনুষ্ঠানে ভিন্দ্রাওয়ালের সমর্থকেরা হামলা চালায়। ফলে দুই গোষ্ঠীর সংঘাতে 13 জন শিখ নিহত হয়। কিন্তু সরকার ভিন্দ্রাওয়ালেকে কিছুই বলে না, ফলে তার সাহস বাড়তেই থাকে। 1980 সালে নিরঙ্কারী শিখদের গুরু বাবা গুরবচন সিংকে দিল্লিতে গুলি করে হত্যা করা হয়। এক্ষেত্রেও মাস্টার মাইন্ড ছিল সেই ভিন্দ্রাওয়ালে, কিন্তু এবারও তাকে কিছুই বলা হলো না। উল্টে এই সময় সে কয়েকটি জনসভায় কংগ্রেসের হয়ে ভোট প্রচার করেন। 1981 সালে পাঞ্জাবে সেন্সাসের মাধ্যমে জনসংখ্যার পাশাপাশি দেখা হয়েছিল সেখানে পাঞ্জাবি বলা মানুষের সংখ্যা কত। পাঞ্জাবি বলা মানুষের সংখ্যা বেশি দেখাতে তাই ভিন্দ্রাওয়ালে পাঞ্জাবে থাকা হিন্দুদেরকেও বলতে শুরু করলো যে তারা যেন যে ভাষাতেই কথা বলুক না কেন, সেন্সাসে যেন নিজেদের ভাষাকে পাঞ্জাবি বলে পরিচয় দেয়। এতে পাঞ্জাবে থাকা হিন্দুরাও আতঙ্কিত হয়ে ওঠে। এই সময় কেশরী পত্রিকার সম্পাদক লালা জগৎ নারায়ণ তার পত্রিকার মাধ্যমে বোঝাতে থাকেন যে তারা যেন সেন্সাসে কোনো ভুল তথ্য না দেন, তারা যেন নিজেদের ভাষায় পরিচয় দেন। তাছাড়া ভিন্দ্রাওয়ালে যে হিংসাত্মক কাজ করছিলেন তার বিরুদ্ধেও তিনি প্রচার করছেন। ফলে তিনি ভিন্দ্রাওয়ালের বিষ নজরে পড়ে যান। তাই 1981 সালের 9 সেপ্টেম্বর ভিন্দ্রাওয়ালের লোকেরা গুলি করে লালা জগৎ নারায়ণকে হত্যা করেন। এবার কিন্তু ভিন্দ্রাওয়ালেকে অ্যারেস্ট করার জন্য সরকারের উপর চাপ বাড়তে থাকে। সরকার বাধ্য হয় ভিন্দ্রাওয়ালেকে অ্যারেস্ট করতে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ততদিনে পাঞ্জাবে ভিন্দ্রাওয়ালের সমর্থক ও জনপ্রিয়তা ভীষণভাবে বেড়ে গিয়েছিল। তাই ভিন্দ্রাওয়ালের অ্যারেস্টের খবরে সারা পাঞ্জাব জুড়ে দাঙ্গা লেগে যায়, যাতে 17 জন নিরীহ শিখ মারা যায়। এর ফলে কংগ্রেসের সঙ্গে ভিন্দ্রাওয়ালের বন্ধুত্ব ভেঙে যায়। এদিকে দাঙ্গা সামলাতে ব্যর্থ হয়ে সরকার ভিন্দ্রাওয়ালেকে মুক্তি দেয়। এর ফলে ভিন্দ্রাওয়ালের সাহস বহুগুণ বেড়ে যায়। ভিন্দ্রাওয়ালে এরপর বেপরোয়া হয়ে ওঠে। শিখদের পৃথক রাষ্ট্র খালিস্তানের দাবিতে এসে দেশের মধ্যে একের পর এক হিংসাত্মক কাজ করতে থাকে। সে জানতো স্বর্ণ মন্দিরে পুলিশ ঢোকা নিষেধ, তাই পুলিশের হাত থেকে বাঁচতে ঘাঁটি হিসাবে সে বেছে নেয় স্বর্ণ মন্দিরকে। সে আশা করেছিল এখানে ভারতের কোনো আর্মি বা পুলিশ ঢুকতে পারবে না। তাই প্রথমে স্বর্ণ মন্দিরের অন্তর্গত দরবার সাহেবে সে অবস্থান করে। তারপর শিখদের সবচেয়ে পবিত্র স্বর্ণ মন্দিরের আকাল তখ্ত সিংহাসন দখল করে। এই আকাল তখ্ত হল শিখদের সবচেয়ে শ্রদ্ধেয় ও পবিত্র গুরুত্বপূর্ণ স্থান। এর অর্থ হল অনন্তকালের সিংহাসন, যা 16 শতকে দিল্লির মোগল সিংহাসনের চেয়েও 1 ফুট উঁচু করে তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে বোঝানো হয়েছিল যে ভগবানের স্থান বাদশাহেরও উপরে। এখান থেকেই শিখদের উদ্দেশ্যে বিভিন্ন বাণী প্রচার করা হয়। ফলে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে এই স্থানটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিন্দ্রাওয়ালে এখান থেকে বিভিন্ন বড় মাপের নাশকতার ছক কষতে শুরু করে। এর মধ্যে দোকান বাজার লুট, উচ্চ পদস্থ আধিকারিকদের খুন, হিন্দুদের পাঞ্জাব থেকে বিতাড়নের হুমকি সহ পৃথক দেশের দাবি সবকিছুই ছিল। তার সাহস ও ক্ষমতা যে কত গুণ বৃদ্ধি পেয়েছিল
একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। পাঞ্জাবের ডিআইজি অবতার সিং অটোয়ালকে স্বর্ণ মন্দিরের দরবার সাহেবের নিকটে ভিন্দ্রাবালের লোকেরা গুলি করে হত্যা করে। এমনকি ভিন্দ্রাবালের অনুমতি ছাড়া সেই ডেড বডি সরাতে পর্যন্ত কেউ সাহস করেনি। টানা 2 ঘন্টা সেই বডি পড়ে থাকে দরবার সাহেবের নিকটে। তারপর ভিন্দ্রাবালের অনুমতি পেলে পুলিশ এসে বডি নিয়ে যায়। খোদ পুলিশ অফিসারদের মধ্যে ভিন্দ্রাবালের ভয় ঢুকে যায়। ইতিহাসের কি নির্মম পরিণতি! যে আকালীদের দমন করতে ইন্দিরা ভিন্দ্রাবালের উত্থান ঘটিয়েছিল, সেই ভিন্দ্রাবালেই এবার সরকারের বিরুদ্ধে আকালীদের সঙ্গে জোট বাঁধে, যার নাম দেয় ধর্মযুদ্ধ মোর্চা। এই অবস্থাতেও ইন্দিরা ভিন্দ্রাবালেকে থামাতে তৎপর হয়নি, কারণ কংগ্রেস নেতা জয়ল সিং এবং দরবারা সিং তাকে বোঝান যে স্বর্ণ মন্দির ও ভিন্দ্রাবালের উপর কোনো অ্যাকশন নিলে শিখরা আরও খেপে যাবে। এই ধর্মযুদ্ধ মোর্চার মাধ্যমে ভিন্দ্রাবালে এবার সারা দেশ জুড়ে উত্তাল আন্দোলন শুরু করে। আর এই খালিস্তানি মুভমেন্টকে দেশের বাইরে থেকে উস্কানি দিতে থাকে পাকিস্তান ও শিখ নেতা জগজিৎ সিং চৌহান। জগজিৎ সিং চৌহান ছিলেন পাঞ্জাবের একজন পলিটিশিয়ান। নির্বাচনে হেরে তিনি বিদেশে যান এবং বিদেশ থেকে খালিস্তান মুভমেন্টের প্রচার করতে থাকেন। ইনি পাকিস্তানেও যান, এমনকি নিজেকে খালিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করে খালিস্তানের নামে পাসপোর্ট ও কারেন্সিও লঞ্চ করেন। আজও কানাডায় যে বিপুল পরিমাণ খালিস্তানি সমর্থক রয়েছে, তা সেই জগজিৎ সিং এর প্রচারের কারণে। আর পাকিস্তান ৭১-এর বদলা নিতে এই শিখ আন্দোলনকে সর্বতোভাবে সাহায্যে নেমে পড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো প্রকাশ্যেই বলেন যে ভারত যেভাবে পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম দিয়েছে, আমরাও তেমনি ভারত থেকে একটি নতুন দেশের জন্ম দেব। পাকিস্তানি অস্ত্রে ভিন্দ্রাবালে এবার মন্দিরের মধ্যে সেনাবাহিনী তৈরি করতে থাকে। ভিন্দ্রাবালের সাথীরা স্বর্ণ মন্দিরে আসা চাল ও সবজির বস্তার মধ্যে আমদানি করতে থাকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কি ছিল না সেখানে! অটোমেটিক রাইফেল, মেশিন গান, স্নাইপার, রকেট লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক মেশিন গান, অ্যান্টি ট্যাঙ্ক মাইন প্রভৃতি আরও কত কিছু। আর ভিন্দ্রাবালে যে আর্মি তৈরি করেছিল, তার ট্রেনিং দিয়েছিল ভারতেরই বেশ কিছু রিটায়ার্ড মেজর, যারা কোনো না কোনোভাবে ভারত সরকারের দ্বারা বঞ্চিত হয়েছিল। যেমন ছিলেন মেজর শাহবাগ সিং। বাংলাদেশ যুদ্ধে বলিষ্ঠ ভূমিকা নেওয়া এই মেজর অবসরের একদিন আগে দুর্নীতির দায়ে সরকার তাকে আর্মি থেকে বের করে দিয়েছিল। ফলে তার পেনশন বন্ধ হয়ে যায়। পরে কোর্টের মাধ্যমে তার অধিকার ফিরে পেলেও সরকার সম্পর্কে তার বিরূপ ধারণা হয়। শিখদের মধ্যে তখন ভিন্দ্রাবালের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। ১৯৮০ নির্বাচনে সারা দেশের সাথে পাঞ্জাব ও কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করে। ইন্দিরা সঞ্জয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বানান বলিষ্ঠ শিখ নেতা দরবারা সিংকে। এছাড়া সঞ্জয় গান্ধী ও ইন্দিরা গান্ধী মনে করেন যে কোনো শিখ নেতাকে দেশের সর্বোচ্চ পদে বসালে হয়তোবা শিখদেরকে শান্ত করা যাবে। তাই জ্ঞানী জয়ল সিংকে কংগ্রেস রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করে। কিন্তু এতেও শিখ অসন্তোষকে থামানো যায়নি, বরঞ্চ তার দুর্বলতা ভেবে ভিন্দ্রাবালে আরো বিপুলভাবে আক্রমণ শুরু করেন। ১৯৮২-তে দিল্লিতে এশিয়ান গেমসের সময় ভিন্দ্রাবালে চাইছিল দেশ বিদেশের সাংবাদিকদের সামনে ধর্মযুদ্ধের র্যালি বের করতে। তার ধারণা হয়েছিল এতে খালিস্তানি আন্দোলন আন্তর্জাতিক ইস্যু হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছিল যেন তেন প্রকারে এই র্যালি বন্ধ করতে। তাই দিল্লিগামী যে কোনো গাড়ি নাকা তল্লাশি চালানো হয়, বিশেষ করে পাগড়ি পরা শিখদের গাড়িগুলি। এতে কয়েকজন শিখ অফিসারও লাঞ্ছিত হন। ভিন্দ্রাবালে এটাকে শিখ সেন্টিমেন্ট হিসাবে কাজে লাগায়। ফলে এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তিনি উগ্রবাদী শিখদের আরও সরকার বিরোধী করতে সমর্থ হন। এরই মধ্যে ভিন্দ্রাবালের সমর্থকেরা মুখ্যমন্ত্রী দরবারা সিংকে হত্যার চেষ্টা করেন এবং একটি প্লেনকে হাইজ্যাক করে পাকিস্তানে নেবার চেষ্টা করেও ব্যর্থ হন। ভিন্দ্রাবালের হিংসাত্মক কাজ এবার সীমা ছাড়িয়ে যায়। ১৯৮৩ অক্টোবরে ভিন্দ্রাবালের সমর্থকেরা অমৃতসর থেকে দিল্লিগামী একটি যাত্রী বোঝাই বাস থামিয়ে বাস থেকে হিন্দু যাত্রীদের বের করে প্রকাশ্যে গুলি করে হত্যা করে, যাতে ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। এই ঘটনা সারা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। ইন্দিরা গান্ধী এবার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হন। তিনি উপলব্ধি করেন ইমিডিয়েট ব্যবস্থা না নিলে পাঞ্জাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই তিনি পাঞ্জাবের সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করেন। তিনি সূত্র মারফত জানতে পেরেছিলেন যে দরবারা সিং সরকার ভিন্দ্রাবালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আগ্রহী নয়।
তাই রাষ্ট্রপতি শাসন জারি করে চূড়ান্ত পদক্ষেপ হিসাবে সেনা অভিযানে তিনি উদ্যোগী হলেন, যার ফলশ্রুতি হল অপারেশন ব্লু স্টার। তবে এই অ্যাকশন নেওয়ার সময় রাষ্ট্রপতি ভবনকেও তিনি কিছু জানাননি, কারণ ইন্দিরা গান্ধীর সেক্রেটারি পিসি আলেকজান্ডারের লেখা বই মাই ইয়ার্স উইথ ইন্দিরা গান্ধী থেকে জানা যায় যে ইন্দিরাজি জানতে পেরেছিলেন যে রাষ্ট্রপতি ভবন থেকে গোপন তথ্য ফাঁস হচ্ছে, তাই তিনি এই মিশনকে টপ সিক্রেট রাখতে চেয়েছিলেন। সে কারণেই তিনি রাষ্ট্রপতিকেও সে সময় কিছুই জানাননি। 1 জুন 1984 স্বর্ণ মন্দিরের সামনে পৌঁছে যায় সিআরপিএফ জওয়ানরা। সতর্কতা সূচক ব্যবস্থা হিসাবে সারা পাঞ্জাব জুড়ে জারি করা হয় কারফিউ, বন্ধ করে দেওয়া হয় টেলিফোন লাইন, জেলে ভরে দেওয়া হয় পাঞ্জাবের সমস্ত প্রথম সারির পলিটিক্যাল লিডারদের। যে কোনো বিদেশিকে পাঞ্জাবে প্রবেশে জারি করা হয় নিষেধাজ্ঞা। সাথে সাথে আর্মি ট্যাগ পৌঁছে যায় অমৃতসরে। দুপুর 12:40 সিআরপিএফ প্রথম স্বর্ণ মন্দিরের উপর গুলি চালায় পরিস্থিতি বোঝার জন্য। এই গোলাগুলিতে 8 জন দর্শনার্থী প্রাণ হারায়। 2রা জুন ইন্দিরা গান্ধী শেষ চেষ্টা করেন ভিন্দাওয়ালের সঙ্গে সমঝোতা করার, কিন্তু ভিন্দাওয়ালের সেই প্রস্তাব খারিজ করে দেন। প্রধানমন্ত্রী গান্ধী এবার আর্মিদের অ্যাকশন নিতে বলেন। 2রা জুন পাক বর্ডারে সেনার সংখ্যা দ্বিগুণ করা হয়, যাতে এই অস্থিরতার সুযোগে পাকিস্তান ভারত আক্রমণ করতে না পারে। 3রা জুন আর্মি পৌঁছায় স্বর্ণ মন্দিরে। শুরু হয় অপারেশন ব্লু স্টার। লক্ষ্য ছিল ভিন্দাওয়ালেকে জীবিত বা মৃত বন্দী করা। অপারেশনটি করার কথা ছিল রাতের বেলায়, ভিন্দাওয়ালে ও তার সঙ্গীদের সম্পূর্ণ অপ্রত্যাশিত অবস্থায়, তাই এর নাম দেওয়া হয় অপারেশন ব্লু স্টার। অপারেশনটি পরিচালনা করেন মেজর কুলদীপ সিং বারাট। সেনাবাহিনী ধারণা করেছিল ভিতরে অল্প স্বল্পই অস্ত্র মজুদ আছে, তাই বাইরে থেকে সাপ্লাই বন্ধ করলেই ভিন্দাওয়ালে আত্মসমর্পণ করতে বাধ্য হবেন। কিন্তু তাদের ধারণা ভুল ছিল। ভিতর থেকে এসেছিল প্রবল প্রত্যাঘাত। এছাড়া আর্মি হেলিকপ্টার লক্ষ্য করেছিল চারদিক থেকে হাজার হাজার শিখ এগিয়ে আসছে ভিন্দাওয়ালের সমর্থনে। এদিকে ভিতরে প্রবেশ করাতেও প্রবল বাধার মধ্যে পড়তে হচ্ছে। তখন সেনাবাহিনী বিকল্প পথ ভাবতে শুরু করে। ভারতীয় সেনা ভাবতেই পারেনি ভিন্দাওয়ালের ভিতরে এতটা শক্তিশালী বাহিনী তৈরি করেছে। তাই ভিতরের পরিস্থিতি জানার জন্য 4 জুন মন্দিরের মধ্যে রিকশাওয়ালার ছদ্মবেশে এক তরুণ অফিসার প্রবেশ করে ভিন্দাওয়ালা ও তার সঙ্গীদের পজিশন দেখে আসেন। অসম সাহসী সেদিনের সেই জুনিয়র অফিসার আর কেউ ছিলেন না, তিনি ছিলেন আজকের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভিতরের পজিশন দেখে পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী এবার 3 দিক থেকে ট্যাঙ্ক নিয়ে আক্রমণ চালায় স্বর্ণ মন্দিরের উপর। ভেঙে পড়ে মন্দিরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ। টানা 2 দিন ভারতীয় আর্মি ও খালিস্তানি জঙ্গিদের মধ্যে প্রবল যুদ্ধ চলার পর 6 জুন 10টায় সেনাবাহিনী আকালতক দখল করে। সেখানে তারা ভিন্দাওয়ালকে মৃত অবস্থায় পায়। এতে প্রায় 600 খালিস্তানি জঙ্গি ও নিরীহ মানুষ মারা যায় এবং 83 জন ভারতীয় সেনাও প্রাণ হারায়। গোলার আঘাতে আকালতক ভেঙে পড়ে। আগুন লেগে যায় শিখ লাইব্রেরিতে, যেখানে সেখানে ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ, আহত মানুষদের আর্তচিৎকার, চারিদিকে গুলির ক্ষত চিহ্ন, রক্ত মাখা লাশ। আগুনে ঝলসানো মন্দিরের এই দৃশ্য দেখে মনে হয়েছিল যেন স্বর্ণ মন্দির শ্মশানে পরিণত হয়েছে। শিখরা যখন তাদের পবিত্র এই ধর্মস্থানকে এই অবস্থায় দেখেন, তখন তারা ক্ষেপে যান। অনেকে তো গ্রন্থ সাহেব মাথায় নিয়ে এর বদলা নেবার প্রতিজ্ঞা পর্যন্ত করেন। আর এর জন্য তারা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রধানত দায়ী করেছিলেন। এরই বদলা নিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তারই দেহরক্ষী বিয়ন্ত সিং ও শতবন্ত সিং গুলি করে হত্যা করেন। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আলোচনা করব কি ঘটেছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর সেই দিনটিতে। জানতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।